ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 13 একের আয়তে দিয়েছে এর 30% এবং সমান হচ্ছে বি এর 0.25 হলে a/b এর মান কত। আচ্ছা, এর 30% মানে আমরা এইভাবে লিখতে পারি 30a/100, এবার জিরোগুলো কেটে দিলে তাহলে 3a/10। আর বি এর 0.25 এটা একটা দশমিক ভগ্নাংশ, তো এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশ মানে লভর বিশিষ্ট ভগ্নাংশের আকারে লিখি তাহলে আমরা পাবো 25/100। আর বি এর যেহেতু বলেছে তাই 25-এর b/100, তো 25 4-এ 100 হয়, এটাকে যদি লঘিষ্ঠ আকার করি তাই b/4 মানে 25-এর 100 মানে 1-এর 4 হবে, বি আর 1 গুণ করলে শুধু বি হবে, তাই b/4। তাহলে আমাদের এটা বলেছে 3a/10 সমান b/4 শর্তানুসারে। তাহলে এবারে আমরা যেগুলো লেটার আছে সেগুলোকে এক জায়গা করব, সংখ্যাগুলোকে এক জায়গায়। তাহলে a/b সমান হচ্ছে কোনাকুনি গুণ হবে, তাহলে 10/3 গুণ 4। এবার কাটাকুটি করে হচ্ছে 5-এর 6, তাহলে a/b এটাকে আমরা আবার অনুপাতের আকারে লিখতে পারি, a/b সমান হচ্ছে 5:6। দুয়েতে দিয়েছে দুটি সংখ্যা x আর y এর গসাগু z হলে লসাগু কত। তো আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। তাহলে আমাদের সংখ্যা দুটো বলে দিয়েছে x আর y আর গসাগু বলে দিয়েছে z। তাহলে লসাগু বার করার সূত্রের আকারে আমরা এইভাবে লিখতে পারি যে দুটি সংখ্যার গুণফল ভাজিত গসাগু, তাই xy বাই হলো z। তিনে দিয়েছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার সি কোণ হচ্ছে 30 ডিগ্রি, বি হচ্ছে 90 ডিগ্রি। ত্রিভুজটির বাহুগুলিকে ক্রমানুসারে সাজাও। তো আমরা উপপাদ্য থেকে জেনেছি যে কোনো ত্রিভুজের যে কোণের মান সব থেকে বড় হয় তার বিপরীত বাহুটা সব থেকে মানে বড়। তো এখানে যেহেতু বি কোণটা 90 ডিগ্রি, তাহলে বি কোণের বিপরীত বাহু এসি হচ্ছে সবার বড়। তাহলে বি কোণ বাদ দিলে পড়ে থাকছে একটা কোণ 60, একটা 30। যেহেতু সি কোণ 30 তাই অপরটা এ কোণ 60 হবে, কারণ ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি হতে হবে 180। তাহলে বি কোণ 90, সি কোণ 30, তাই এ কোণ 60 হবে। তাহলে 30 এবং 60-এর মধ্যে 60 ডিগ্রি কোণটা বড়, তাহলে এর বিপরীত বাহু বিসি হবে বড়। আর 30 ডিগ্রি যেহেতু সব থেকে ছোট, তাই এর বিপরীত বাহু এবি হবে সবার ছোট। তাহলে ক্রমটাকে যদি আমরা সাজাই তাহলে সবার বড় হবে এসি, তারপরে বিসি, আর সবার ছোট হবে এবি। তো এই ক্রমটাকে আমরা পাবো। দুয়ের আয়তে দিয়েছে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। তো রমেনবাবু ঠিক করেছেন যে তার পরিবারের পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন হিসাব করে। এটা তোমাদের বইয়ের 110 পাতায় উদাহরণের একটা অঙ্ক। এটা কোষে দেখিয়ে 11 শতকরার চ্যাপ্টারে 110 পাতা, এটা 110 পাতা, এটার করিনি ওই জন্য, এটা বইয়ের উদাহরণের একটা অঙ্ক। তো রমেনবাবু আগে প্রতি মাসে 100 টাকায় 100 একক পেঁয়াজ ব্যবহার করতেন। পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 120 টাকায় এখন 100 একক পেঁয়াজ পাওয়া যাচ্ছে। তাহলে ছকে সাজিয়ে নিলে পেঁয়াজের খরচ টাকা, পেঁয়াজের পরিমাণ একক, 120 টাকায় 100 একক, 100 টাকায় কত। এবার আমরা যদি ঐকিক নিয়মে লিখি যে বর্তমানে 100 টাকাটা সমানুপাতের আকারে সাজিয়েও করতে পারো। তো 120 টাকায় পাওয়া যাচ্ছে 100 একক পেঁয়াজ, 1 টাকায় 120, 100/120, আর 100 টাকায় 100 গুণ 100/120 মানে 83 পূর্ণ 3 একক পেঁয়াজ। তাহলে প্রতি মাসে রমেনবাবু পেঁয়াজের ব্যবহার কমাবেন, 100 থেকে মাইনাস করে দিলে হবে 16 পূর্ণ 3 একক পেঁয়াজের ব্যবহার তিনি কমাবেন। দুয়ের 2 নম্বর প্রশ্ন দিয়েছে একটি পাত্রে শরবত এবং শরবতে 5:2 অনুপাতে সিরাপ আর জল মেশানো আছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমান পরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। এটা কোষে দেখি 12-র 11 দাগের অঙ্কটা। এই অঙ্কটা খুব আসছে, তো এটা একটু ভালো করে করবে। তো প্রথমে প্রাথমিক শরবতের পরিমাণ ধরলাম x, তা থেকে y একক শরবত তুলে y একক জল ঢালা হলো। শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 5:2। তাহলে x একক শরবতে সিরাপের পরিমাণ হবে 5x/7 আর জলের পরিমাণ হবে 2x/7। আবার y একক শরবতে সিরাপের পরিমাণ 5y/7 একক আর জলের পরিমাণ 2y/7 একক। এখন x একক শরবত থেকে y একক শরবত তুলে নেওয়া হচ্ছে, তাহলে অবশিষ্ট শরবতে সিরাপের পরিমাণ 5x - 5y/7 একক আর জলের পরিমাণ 2x - 2y/7 একক। এবার y একক জল ঢালা হলো। নতুন শরবতে সিরাপের পরিমাণ ঠিকই থাকবে, কিন্তু জলের পরিমাণ y একক বেড়ে যাবে, তাই 2x - 2y/7 + y। তো যোগ বিয়োগ করে আমরা পাবো 2x + 5y/7 একক।
এবার প্রশ্নে আমাদের বলে দিয়েছে নতুন শরবতে শিরাপ আর জলের পরিমাণ সমান, তাই 5x মাইনাস 5y/7 সমান 2x প্লাস 5y/7। তো এখানে এই সমীকরণ থেকে আমরা 7 কেটে দেবে। এবার সদৃশ পদগুলো এক জায়গায় নিলে 5x মাইনাস 2x প্লাস 5y প্লাস 5y, তাহলে 3x প্লাস 10y, অতএব y সমান 3x/10। তাহলে মোট শরবতে 3/10 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। 3 নম্বর অঙ্কটা দিয়েছে। 3 নম্বর অঙ্কটাতে একটু ভুল আছে। এখানে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার ওটা 2/1/4 হবে। এটাও আমাদের বইয়েরই অঙ্ক। এটা কোষে দেখি 10.2-এর কোষে দেখি 10.2-এর ত্রৈরাশিক চ্যাপ্টারের 9 দাগের এই অঙ্কটা আমাদের, এটা 2/1/4 হবে। দেখো সবই একই আছে। তো 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে, তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। তো এইভাবে ছকে সাজিয়ে নেবে। কাপড়ের দৈর্ঘ্য মিটার, দিন সংখ্যা, হস্তচালিত তাঁতের সংখ্যা। এবারে দিন সংখ্যা স্থির থাকলে কাপড়ের দৈর্ঘ্যের সাথে হস্তচালিত তাঁত সরল সম্পর্ক, আর কাপড়ের দৈর্ঘ্য স্থির থাকলে দিন সংখ্যার সাথে হস্তচালিত তাঁত ব্যস্ত সম্পর্ক। তাই হস্তচালিত তাঁতের সংখ্যা হবে 12 গুণ 2700/1080 গুণ 18/15। তো কাটাকুটি করলে 36টি হস্তচালিত তাঁত হবে। এবার একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতা 2/1/4 গুণ, মানে হচ্ছে 9/4 গুণ। তাহলে 36টি হস্তচালিত তাঁতের সমান ক্ষমতাযুক্ত তাঁত সংখ্যা সমান 36 ভাগ 9/4, তার মানে 36 গুণ 4/9, তার মানে 16টি। তাহলে যন্ত্রচালিত তাঁত লাগবে 16টি। এবারে 3-এ আসি। 3-এতে দিয়েছে লসাগু নির্ণয় করতে বলেছে। তো এখানে দিয়েছে প্রথম সংখ্যামালা হচ্ছে m² প্লাস 2m হোল স্কোয়ার। তো এখান থেকে আমি m কমন নিয়েছি এইভাবে, তাহলে এখান থেকে বেরোলে m² ইন্টু m প্লাস 2 হোল স্কোয়ার। পরের সংখ্যামালা দিয়েছে 2m³ প্লাস 3m² মাইনাস 2m। তো এখান থেকে m কমন নিলাম, m ইন্টু 2m² প্লাস 3m মাইনাস 2। এবার এটার মিডিল টার্ম ফ্যাক্টর করলাম, করে পাচ্ছি 2m² প্লাস 4m মাইনাস m মাইনাস 2। তো এখান থেকে পাচ্ছি m ইন্টু m প্লাস 2 ইন্টু 2m মাইনাস 1। আর তৃতীয় যে সংখ্যামালা দিয়েছে 2m⁴ মাইনাস 3m³ মাইনাস 14m²। তো এখান থেকে m² কমন নিলাম, তাই m² ইন্টু 2m² মাইনাস 3m মাইনাস 14। তো এটারও মিডিল টার্ম ফ্যাক্টর করলাম, 14 দুগুণে 28 হয়, আর 4 7-এও 28, 7 থেকে 4 বিয়োগ দিলে 3 হয়, মাইনাস 3। তো তাই 2m² মাইনাস 7m প্লাস 4m মাইনাস 14 লিখলাম। তো এখান থেকে পাচ্ছি m² ইন্টু 2m মাইনাস 7 ইন্টু m প্লাস 2। তাহলে লসাগু হচ্ছে m² ইন্টু m প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু 2m মাইনাস 1 ইন্টু 2m মাইনাস 7। অথবাতে দিয়েছে গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম সংখ্যামালা আছে 5 ইন্টু x³ মাইনাস x। তো এখান থেকে x কমন নিলাম, পেলাম x² মাইনাস 1। এটাকে a² মাইনাস b² ভাঙবে, তাহলে 5x ইন্টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। এখান থেকে আছে 4 ইন্টু x⁵ মাইনাস x²। এখানে x² কমন নিলাম, তাই হয়ে গেল 4x², আর ভেতরে হলো x³ মাইনাস 1। এটাকেও a³ মাইনাস b³ ভাঙলাম, তাই হচ্ছে 4x² ইন্টু x মাইনাস 1 ইন্টু x² প্লাস x প্লাস 1। আর পরেরটা আছে 7 ইন্টু x⁴ মাইনাস 1। তো এটাকে লিখলাম 7 ইন্টু x² হোল স্কোয়ার মাইনাস 1²। তো এখানে পাচ্ছি 7 ইন্টু x² প্লাস 1 ইন্টু x² মাইনাস 1। তো 7 ইন্টু x² প্লাস 1 ইন্টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। তাহলে গসাগু হবে শুধু x মাইনাস 1। আমি এটা লসাগু লিখে ফেলেছিলাম, এটা হবে গসাগু হবে x মাইনাস 1। 4-এর রাইতে আছে উৎপাদকে বিশ্লেষণ করো, যে কোনো একটা করতে হবে, দুটো দিয়েছে। তো প্রথমে আছে x মাইনাস 1 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 6 প্লাস 96। তো x মাইনাস 1 আর x মাইনাস 2টাকে একটা জোড়া করলাম, আর x প্লাস 3 আর x মাইনাস 6কে একটা জোড়া করলাম, আর প্লাস 96 রাখলাম। এবার এই দুটো গুণ করে পাচ্ছি x² মাইনাস 3x প্লাস 2, আর এই দুটো গুণ করে পাচ্ছি x² মাইনাস 3x মাইনাস 8। তাহলে দুটোর মধ্যে x² মাইনাস 3xটা দেখো 1, তাই ধরলাম x² মাইনাস 3x সমান হলো a। তাহলে a প্লাস 1 a প্লাস 2 ইন্টু a মাইনাস 18 বা 18 যোগ 96। তো এটা গুণ করে পাচ্ছি a² মাইনাস 18a প্লাস 2a মাইনাস 36 প্লাস 96। তো যোগ বিয়োগ করে a² মাইনাস 16a প্লাস 60।
এবার ওটার মিডিল টার্ম আচ্ছা এখানে একটু বাদ হয়ে গেছে, তো এটা যদি মিডিল টার্ম ফ্যাক্টর করো তাহলে 6 10 এ 60 আর 10 আর 6 যোগ করলে 16 হবে। তাহলে লিখবে a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 6a প্লাস 60। তো এখান থেকে a কমন নিলে a ইন্টু a মাইনাস 10, আর এখানে মাইনাস 6 কমন নিলে মাইনাস 6 ইন্টু a মাইনাস 10। তাই এখানে পাবে a মাইনাস 6 ইন্টু a মাইনাস 10। তো এর জায়গায় এবার x স্কোয়ার মাইনাস 3x বসালে হবে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। তো এটাকে আর ভাঙা যাবে না, কিন্তু এইটাকে ভাঙা যাবে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তো এটাকে তো আর ভাঙা যাচ্ছে না, তো এটার মিডিল টার্ম ফ্যাক্টর করলে 5 দুগুণে 10, আর 5 থেকে 2 বিয়োগ দিলে হয় 3। তাই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। তো এখান থেকে যদি x কমন নয় x ইন্টু এক্স মাইনাস 5, আর এখানে প্লাস 2 কমন হলে প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে হবে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। ওর পরে যেটা দ্বিতীয় উৎপাদকের বিশ্লেষণ রয়েছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এ ইন্টু a মাইনাস 1 বাই a মাইনাস 7। তো এটা a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে ভেঙে নেবে। তো হবে 2 গুণ a মাইনাস 1 বাই a হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 1 বাই a। আর এগুলো বাকি যেরকম আছে লিখে দিলে, তাহলে এখানে a কেটে গেল, এখানে 2, এবার 2 দিয়ে গুণ করে বার করছি 2 ইন্টু a মাইনাস 1 বাই a হোল স্কোয়ার প্লাস 4, আর মাইনাস দিয়ে এটা a মাইনাস 1 বাই a এইভাবে লিখলে, আর মাইনাস 7। তো এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করে তো আমরা এটা পাচ্ছি, এখানে 3 চলে আসবে মাইনাস 3। তো a মাইনাস 1 বাই a সমান x ধরলাম, তাহলে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3। তো এটাকে যদি ভাঙে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3। তো সেখান থেকে পাবো 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। এবার x সমান a মাইনাস 1 বাই a বসিয়ে পাই, তাহলে পাবো 2a মাইনাস 2 বাই a মাইনাস 3 আর a মাইনাস 1 বাই a প্লাস 1। আচ্ছা এবারে দিয়েছে উপপাদ্য করতে হবে, 5-এর দাগে রয়েছে দুটো উপপাদ্য, যে কোনো একটা করতে হবে। তো প্রথমেরটা দিয়েছে প্রমাণ করো একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। এটা তোমাদের বইয়ে 93 পাতায় রয়েছে। যে একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ সমান হলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। তো এরকম একটা ছবি এঁকে নেবে। প্রদত্ত এবিসি ত্রিভুজের বি কোণ সমান হচ্ছে এই কোণটা সমান এই কোণটা, এটা দেওয়া আছে প্রদত্ত। প্রামাণ্য ত্রিভুজ এবিসি এর সমান পরিমাপের দুটি কোণ এবিসি আর এসিবি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, মানে এবি সমান এসি। অঙ্কন হচ্ছে বিএসি কোণের সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবারে প্রমাণ হলো দুটো ত্রিভুজ এবিডি আর এসিডি এর মধ্যে কোণ বিএডি সমান সিএডি। যেহেতু এডি হচ্ছে বিএসি এর সমদ্বিখণ্ডক, এডি সাধারণ দুটো বাহু, মানে ত্রিভুজের দুটি সাধারণ বাহু ত্রিভুজ দুটোর, আর কোণ এবিডি আর সমান এসিডি এটা প্রদত্ত। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম কোণ কোণ বাহু অনুসারে, অতএব এবি সমান এসি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাই এরা সমান প্রমাণিত। ওর সাথে যেটা দ্বিতীয় উপপাদ্য রয়েছে ওটা বইতে একটু গুছিয়ে লেখা নেই। প্রমাণ করতে বলেছে দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে যদি এক জোড়া একান্তর কোণের পরিমাপ সমান হয় তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হবে। তো এইভাবে একটু লিখবে, যেটা দিয়েছে প্রথমে প্রদত্ত বলে লিখে নেবে, তারপরে এই ছবিটা আঁকবে। এবারে অঙ্কন হচ্ছে এবি এবং সিডি দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ইএফ যথাক্রমে জি আর এইচ বিন্দুতে ছেদ করেছে এবং একজোড়া একান্তর কোণ পরস্পর সমান, মানে এজিএফ সমান ইজিডি। এজিএফ সমান হচ্ছে ইএইচডি, এজিএফ সমান ইএইচডি, এই যে জেড এর মতো এই কোণটা সমান এই কোণটা। এবার প্রামাণ্য হচ্ছে এবি এবং সিডি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। তাহলে প্রমাণ হচ্ছে প্রদত্ত এজিএফ সমান ইএইচডি, তাহলে এই কোণ ইএইচডি সমান বিপ্রতীপ হচ্ছে সিএইচএফ। সিএইচএফ কোণটা, সিএইচএফ এই কোণটা, এইটা হচ্ছে বিপ্রতীপ। অতএব এজিএফ সমান সিএইচএফ, অর্থাৎ এজিএফ এবং সিএইচএফ অনুরূপ কোণদ্বয় সমান। তাহলে আমরা জানি দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি একজোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হয় তবে ওই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। অতএব এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল প্রমাণিত। 6তে দিয়েছে দুটো প্রয়োগ আছে, যে কোনো একটা করতে হবে। এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর
ও যে কোনো একটা বিন্দু ওপি এবং ও কিউ যথাক্রমে এবি আর সিডি সরলরেখার উপর লম্ব, প্রমাণ করতে হবে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। তো প্রদত্ত হচ্ছে এবি এবং সিডি দুটো সমান্তরাল সরলরেখার ভেতরে ও একটা বিন্দু ওপি আর ও কিউ যথাক্রমে এবি আর সিডি সরলরেখার উপরে লম্ব। তো প্রামাণ্য হচ্ছে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। এবার অঙ্কন হচ্ছে ও বিন্দু দিয়ে এবি সরলরেখার সমান্তরাল সরলরেখা এক্স ওয়াই অঙ্কন করা হলো। তাহলে প্রমাণ হচ্ছে এবি সমান্তরাল যেহেতু সিডি, অতএব এবি সমান্তরাল এক্স ওয়াই, আর সেই অনুযায়ী এক্স ওয়াই সমান্তরাল সিডি। তার মানে এবি সমান্তরাল এক্স ওয়াই আর পিও হচ্ছে ছেদক। তাহলে কোণ এপিও দেখতে পাচ্ছ, কোণ এপিও সমান একান্তর হবে পিও ওয়াই। দুইটি পরস্পর সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলি পরস্পর সমান হয়, এটা 1 নম্বর। 2 হচ্ছে পিও ওয়াই, পিও ওয়াই হবে 90 ডিগ্রি, যেহেতু ওপি লম্ব এবির ওপরে তাই এপিও সমান 90 ডিগ্রি। আবার এক্স ওয়াই সমান্তরাল হচ্ছে সিডি, আর কি ও কিউ যদি ছেদক হয় তাহলে কিউ ও ওয়াই একান্তর ও কিউ সি। আবার কিউ ও ওয়াই হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু কি ও কিউ লম্ব সিডি তাই কোণ ও কিউ সি 90 ডিগ্রি। অতএব 1 আর 2 থেকে আমরা পাচ্ছি যে কোণ পি ও ওয়াই প্লাস কিউ ও ওয়াই 90 90 180। অতএব ওপি এবং ও কিউ রেখাংশ দুটি একই সরলরেখায় অবস্থিত হবে। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 100 ডিগ্রি হলে ওই দুটি কোণের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত। তাহলে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ হবে, প্রমাণিত। আচ্ছা, ওর পরের সাথে যে অথবাটা আছে এটা তোমাদের বইতে আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি 90 ডিগ্রি, ডি হচ্ছে বিসি অতিভুজের উপর এমন একটা বিন্দু যে বিডি সমান এডি। তাহলে প্রমাণ করো যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু। এটা তোমাদের বইয়ের 95 পৃষ্ঠাতে রয়েছে। প্রয়োগ এই 5 নম্বর প্রয়োগটা দিয়েছে। তাহলে এইভাবে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছ। তাহলে প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিএসি কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর ডি হচ্ছে বিসি বাহুর ওপর এমন একটা বিন্দু যেখানে এডি সমান হচ্ছে বিডি। তাহলে প্রামাণ্য হচ্ছে ডি বিসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ ডিবি সমান সিডি। তাহলে প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিডি এর এবিডি, তাহলে এডি সমান বিডি, কোণ ডি এ বি সমান হচ্ছে এ বিডি। যেহেতু এই দুটো বাহু সমান, এই কোণ দুটো সমান। আবার ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি 90 ডিগ্রি, সুতরাং কোণ ডিএসি মানে ডিএসি সমান হচ্ছে কোণ বিএসি মাইনাস ডিএবি, তার মানে 90 ডিগ্রি মাইনাস ডিএবি। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি 90 ডিগ্রি, সুতরাং এবিসি প্লাস এসিবি 90 ডিগ্রি, অর্থাৎ এবিডি প্লাস কোণ এসিডি সমান 90। অতএব এসিডি সমান 90 মাইনাস এবিডি, অতএব কোণ এসিডি সমান 90 মাইনাস ডিএবি, যেহেতু এবিডি সমান ডিএবি। তাহলে কোণ ডিএসি সমান 90 ডিগ্রি মাইনাস ডিএবি, অতএব এসিডি সমান ডিএসি। সুতরাং এডি সমান সিডি, আবার এডি সমান বিডি, অতএব বিডি সমান সিডি। সুতরাং ডি বিসি বাহুর মধ্যবিন্দু। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।